স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় পর্বে। গতকালকে ছিল আমাদের স্পোর্টস রিলেটেড প্রথম ভিডিও, আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। আমরা আগামীকালকে আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এবং ইন্ডিয়ার ম্যাচ আছে, টেস্ট ম্যাচ অনেকদিন পরে। 2022 সালে টেস্ট হয়েছিল লাস্ট, এখন 2024 হবে। আর আমাদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচটা আমরা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে। তো কালকে যেহেতু খেলা আমাদের ইন্ডিয়ার সাথে এবং চেন্নাইতে খেলা, কি মনে হয় কি মানে বাংলাদেশ কি ফাইট করতে পারবে নাকি? আসলে ভাইয়া আমার মনে হয় যে ক্রিকেট সম্পর্কে আপনি আমার চাইতে অনেক 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 বেশি ভালো বুঝেন, জানেন। না না, যদিও আমরা বাঙালি, আমাদের ক্রিকেট আন্তর্জাতিক মানের স্পোর্টস হচ্ছে ক্রিকেট আমাদের। তো ওই ক্ষেত্রে আসলে আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা হচ্ছে ক্রিকেট। তো আমি তো হচ্ছে আশাবাদী, আশা ছাড়তে নারাজ। যদিও শক্ত প্রতিপক্ষ, তবুও আশাবাদী। ইনশাল্লাহ কি হয় না হয় এটা তো কালকে থেকে শুরু হতে যাচ্ছে। আচ্ছা, কিছু ব্যাপার আমি বলে রাখি, জি ভাইয়া। মাঝখানে কিছু ব্যাপার বলে রাখি। সেটা হচ্ছে প্রথম আমরা টেস্টটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে, ওই টেস্টটা বাংলাদেশে হয়েছিল। আমরা প্রথম যে টেস্টটা খেলেছিলাম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে, সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে। ওই টেস্টে নাইমুর রহমান দুর্জয় ছিল ক্যাপ্টেন এবং বাংলাদেশ প্রথম ইনিংসে 400 রান করেছিল, ইন্ডিয়া করেছিল 429 রান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেছিল আমিরুল ইসলাম বুলবুল এবং হাবিবুল বাশার করেছিল 70+ রান করেছিল এবং আমিরুল ইসলাম বুলবুল করেছিল 145। তো সেকেন্ড ইনিংসে আমাদের দুর্ভাগ্য, আমরা মাত্র 91 রানে অল আউট হয়ে যাই। তো ম্যাচটা ইন্ডিয়া পরে জিতে যায়। আমরা প্রথম টেস্টে প্রথম ইনিংসে খুব আশা নিয়ে আমরা খুব ভালো খেলেছিলাম, 400 রান করা আমাদের জন্য একটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, সেই ইন্ডিয়ার সাথে আমাদের শুরু। এখন ইন্ডিয়ার সাথে আমাদের ফাইটিংটা অনেক বেশি ভালো হয়, বিশেষ করে ওয়ানডেতে। জি, টেস্টে এখন আমরা খুব আশায় বুক ধরতেছি, কারণ হচ্ছে আমরা রিসেন্টলি পাকিস্তানের মাটিতে হারিয়ে এসেছি। কালকে যে খেলাটা হবে সেটা হচ্ছে যে চেন্নাইতে খেলাটা হবে। চেন্নাই যে মাঠ, এখানে হচ্ছে যে ইউজুয়ালি এটা হচ্ছে স্পিন ট্র্যাক হয়, স্পিনকে একটু সহায়তা পায়। আমি যেটা দেখলাম বিভিন্ন নিউজে, মনে হচ্ছে ইন্ডিয়া 3টা স্পিনার খেলাবে। বাংলাদেশ এখনো কনফিউশনে আছে 3টে স্পিনার খেলাবে নাকি, মানে 3টা পেসার সাথে 2টা স্পিনার নাকি 3টে স্পিনার খেলাবে, এটা এখনো কনফিউশন আছে। বাট ইন্ডিয়া মোটামুটি নিশ্চিত, যেটা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম যে ওরা 3টে স্পিনার খেলাবে অশ্বিনের সাথে। তো এখানকার যে মাঠটাতে খেলা হবে সেখানে হচ্ছে ফার্স্ট ইনিংস অ্যাভারেজ হচ্ছে 347 বা 350-র কাছাকাছি। আর এখানে হচ্ছে যে যারা ফার্স্টে ব্যাটিং করে বা সেকেন্ডে যারা ব্যাটিং করে, কাছাকাছি হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স যে জয়টা আর কি। ফার্স্টে যারা খেলেছে 23টা খেলার ভিতরে হচ্ছে যে 13টা হচ্ছে প্রথমে যারা ব্যাটিং করছে তারা জিতেছিল, আর নয় পরে যারা খেলছে 10টা সম্ভবত জিতেছে, আর কিছু ম্যাচ ড্র হয়েছে। কালকের ম্যাচে কার দিকে মানে কি বলে লাইমলাইট থাকতে পারে মনে হয়? আচ্ছা, আসলে তো লাইমলাইট বলতে তো আপনার ইন্ডিয়া পুরো টিমটা যদি আমরা হিসাব করি সব স্টার, অল স্টার একটা টিম। আর অল স্টার তো ওদের আসলে তো বোলিং বলেন, ব্যাটিং বলেন, ফিল্ডিং, আসলে ওরা তো সব ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে এইসব দিক থেকে। তবু আমাদের বাংলাদেশও যেভাবে, বিশেষ করে ভাইয়া আপনি যেটা বলছেন যে পাকিস্তান ম্যাচের কথা, এরপর থেকে আমরা আশা করতেছি যে আমাদের যে প্লেয়ার গুলো আছে, বিশেষ করে আমাদের ব্যাটিং এ লিটন দাস, মুশফিক, মেহেদী হাসান মিরাজ রয়েছে। এছাড়া আমাদের বোলিং বর্তমানে তো আপনার, আমরা একটা সময় তো আসলে স্পিন ছাড়া চিন্তা করতাম না, ঠিক আছে না ভাইয়া? ওই সময়টা আমাদের স্পিন নির্ভর ছিল। এখন বর্তমানে আমাদের কিছু ফাস্ট বোলার এসেছে। তো এখন আসলে ইন্ডিয়ার মাঠে ইন্ডিয়াকে হারানোটা আসলে আমার কাছে মানে কি বলবো, একটা অসম্ভব ব্যাপার, অসম্ভবের কাছাকাছি, অসম্ভব না। হ্যাঁ, এটা ঠিক না। হ্যাঁ, এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আর আমি যেটা বলবো যে সবসময় আশাবাদী একটা লোক, সবসময় আমি আশা করি, আশা নিয়ে বাঁচতে চাই। আমরা স্পেসিফিক কিছু কথা বলি, যে স্পেসিফিক যেমন হতে পারে এরকম। আমার কাছে যে মনে হতে পারে বাংলাদেশের স্ট্রং পয়েন্ট কি, ইন্ডিয়ার স্ট্রং পয়েন্ট কি, বা বাংলাদেশের দুর্বলতা কি, এটা আর কি। তো আমি কিছু অ্যাড করি, ঠিক আছে? অবশ্যই অ্যাড করব, কারণ হচ্ছে কি ক্রিকেটে আসলে ভাইয়া আপনি আমার থেকে অনেক অনেক বেশি বুঝেন, ভালো বুঝেন, নিজে এক সময় ক্রিকেটার ছিলেন। আচ্ছা, দেখো, আর এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন মূল কথা সেটা হচ্ছে আমার কাছে টেস্টে বাংলাদেশকে তেমন মানে উপর লেভেলের টিম মনে হইতো না। এখনো পরিসংখ্যানে কিন্তু তা না। রিসেন্টলি আমরা পাকিস্তানকে হারাইছি, ঠিক আছে, আমি একটু ফ্র্যাঙ্কলি বলে ফেলতেছি, খোলামেলা ভাবে, এভাবে হয়তো বলা যায় না, বাট তারপরে বলতেছি বাংলাদেশের বোলিংটা ব্যাটিং এর চাইতেও বোলিংটা মানে আমার কাছে টেস্টে খুব বেশি নড়বড়ে মনে হইতো, খুব মানে সাধারণ মানের মনে হইতো।
আমাদের কোনো মিস্ট্রি স্পিনার নেই, জি আমাদের কোনো রিস্ট স্পিনার নাই যারা টেস্টে খেলবে। এখন রিস্ট স্পিনার একজন আছে রিশাদ, জি ওকে টেস্টে আমি স্কোয়াডে নিবে কিনা আমি জানি না। তো রিস্ট স্পিনার একজন আছে, আগে এতদিন স্পিনার ছিল না, সবাই ছিল ফিঙ্গার স্পিনার। ফিঙ্গার স্পিনার ক্ষেত্রে হয় কি, আগেই প্রেডিক্ট করা যায় যে বল টার্ন পিসের উপরে একটা দুইটা একবার দুইবার করার পরে প্রেডিক্ট করা যায় টার্নটা কোন দিকে হবে, কতটুকু হইতে পারে। কিন্তু মিস্ট্রি স্পিনার ক্ষেত্রে হয় কি, বলটা পড়ার পরে কোন দিকে যাবে এটা কিন্তু ব্যাটসম্যান অনেক সময় রিড করতে পারে না। জি যেমন অশ্বিনের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, অশ্বিন একটু মিষ্টি টাইপের বোলিং করে। এবং এটা কেন করে, কিভাবে করে, বাংলাদেশের যে বোলারগুলো আছে স্পিনার, তারা হচ্ছে যে সাইড আর্ম বোলার, মানে এভাবে হাতটা এভাবে আসে, মানে এভাবে যখন আসে তখন মিষ্টি বল করা, দোসরা করা এগুলো খুব টাফ। জি আর যখন রিস্ট স্পিনার হয়, লেগ স্পিনার ক্ষেত্রে এভাবে করলে লেগ স্পিন, আবার হাতটাকে একটু ঘুরাইয়া দিলেই হচ্ছে যে এটা দোসরা হয়ে যাচ্ছে। আর যারা নর্মাল ফিঙ্গার স্পিনার, এদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, ওরা যদি হাই আর্ম অ্যাকশন হয়, সাইড আর্ম না হয়ে যদি হাই আর্ম হয়, এভাবে হয়, হাতটা যদি সোজা আসে, তখন হাতটা এভাবে সোজা আসার পর যদি অফ ব্রেক বলার হয়, এভাবে আসার পরে এভাবে করলে অফ ব্রেক। আর এখান থেকে হাতটাকে আমি যদি এভাবে একটু এভাবে ঘুরে দিই, তাহলে এটা দোসরা টাইপের হয়ে যায় বা অন্যদিকে ঘুরে। এখান থেকে এইভাবে যখন মানে হাই আর্ম অ্যাকশন একদম স্ট্রেট লাইন হয়, তখন কিন্তু তার অন্য দোসরা বোলিং করার বা মিষ্টি বোলিং করার স্কোপটা অনেক থাকে। যেমন সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে সাইড আর্ম অ্যাকশন। সাকিব আল হাসানের অনেকগুলো ভেরিয়েশন আছে, কিন্তু ভেরিয়েশনের ভিতরে দোসরাটা নাই। কেন নাই? তার অ্যাকশনের কারণে। তার কি কি ভেরিয়েশন আছে? তার হচ্ছে আর্ম বল আছে, স্কিডি বল আছে, আর অন্যান্য বলগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে বাংলাদেশে সবসময় মনে হতো এই জিনিসটা একটু ল্যাকিং স্পিনের ক্ষেত্রে। আর পেসে তো আগে অনেক, এখন তো মাশাআল্লাহ আমাদের মোটামুটি অনেকগুলো ভালো ভালো পেসার আছে। আগে পেসারের ক্ষেত্রে মনে হতো যে বাংলাদেশের পেসাররা টেস্টে যেহেতু লাল বল প্রথম 1-2 বার সুইং পেলো, এরপর আর সুইং পেতো না, ব্যাটসম্যানরা অনেক রান করতো। বিশেষ করে শ্রীলঙ্কা তো দেখতাম যে সাঙ্গাকারা, জয়বর্ধনে অনেক অনেক রান করতো, 500, 600, 700 রান করে ফেলতো। তো সেই পর্যায়ে থেকে আমরা একটু উঠে এসেছি। এখন যেহেতু স্পিনের পিচ এবং ইন্ডিয়া ব্যাটিংটা অনেক স্ট্রং, সেক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না কি হইতে পারে। ইন্ডিয়ার বিপরীত দিক থেকে ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা অনেক ব্যাটিং পিচ হলেও ওর মতো মানে বলার ওটাতে বোলিং পিচ বানায় ফেলতে পারে, আর স্পিনারও মিষ্টি স্পিনার আছে। তো এগুলো নিয়ে আসলে আমার মনে হয় যে বাংলাদেশে উইক পয়েন্ট স্পিন পিচ হলেও উইক পয়েন্ট হচ্ছে মিষ্টি স্পিনার, রেস্ট স্পিনার। আর বাংলাদেশ স্ট্রং পয়েন্টটা হচ্ছে, আবার উইক পয়েন্টে আরো একটা ব্যাপার আছে, বাংলাদেশের টপ অর্ডার। জি বাংলাদেশের টপ অর্ডার যখনই বল সুইং করে, বাংলাদেশের টপ অর্ডাররা ফেল করে। সুইং তো করবে, আর লাল বল একটু বেশি সুইং করে। টেস্টে মানে ওয়ানডের যে বলগুলো এগুলো 5-6 ওভার পরে সুইং কমে যায়, কিন্তু টেস্টে আরো লং রানে 15-20 ওভার পর্যন্ত বল সুইং করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের টপ অর্ডারটা যদি ভালো করে আর স্পিনার যদি ভালো করে, যদিও রিসেন্টলি আমরা পাকিস্তানের সাথে পেস বোলিং ভালো করেছি, ওখানকার পিচের ধরন ছিল আলাদা রাওয়ালপিন্ডিতে, এখানে আলাদা চেন্নাইতে। তো আমি মনে করি যদি মানে বোলিং এ গেলে আমাদের স্পিনাররা হবে মেন, আর ব্যাটিংটা করতেই হবে যে কোনো মূল্যে, এই আর কি। আর ইন্ডিয়া তো সবগুলো স্ট্রং, আলাদাভাবে বলা কিছু নেই। ভাইয়া আমি আপনার কাছে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কি, আচ্ছা এই মানে আমাদের লাস্ট ইন্ডিয়ার সাথে আমাদের টোটাল ম্যাচ, টেস্ট ম্যাচ হয়েছে কয়টা? ইন্ডিয়ার সাথে আমাদের টোটাল ম্যাচ হয়েছে 13টা। 13টার ভিতরে আমরা মানে আল্লাহর রহমতে 2টা ম্যাচ ড্র করতে পেরেছি। কোনো ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে টেস্টে জয় নেই। তো এখন আমরা আশা করতেছি, আর 13টার ভিতরে 11টা হচ্ছে আমরা হেরে গেছি, ইন্ডিয়া জিতেছে আর কি, তার 2টা আমরা ড্র করেছি। তো আশা করি এবার যদি অন্তত 2টা টেস্টের ভিতরে একটা টেস্ট যদি আমরা জিততে পারি, তাও আমি অনেক অনেক খুশি হবো, যেটা আমার মানে বলার বাইরে। আসলে ভাইয়া মানে ইন্ডিয়ার সাথে বর্তমানে বাংলাদেশ ওদের হোমে ড্র করাটাও কি টেস্টের মতো? আমি মনে করি জয় সমান। আমি মনে করি টেস্টে ইন্ডিয়ার যে ফুল টিম, রোহিত শর্মা, বিরাট কোহলি, পূজারা আছে কিনা আমি জানি না, ইনজুরি কিনা বা জানি না, স্কোয়াড এখনো ঘোষণা করে নাই, স্কোয়াড হয়তো সকালে ঘোষণা করবে। কিন্তু যে টিম ওদের, যে ব্যাটিং লাইন আপ, যে বোলিং লাইন আপ, ওদের সাথে আসলে ড্র করাটাই আমাদের জয় সমান। অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো জেতার মতো, যেটা বিশ্বক ব্যাট সমান। জি 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 এই আর কি। আচ্ছা ভাইয়া, এই পিচে সাধারণত এই ধরনের পিচগুলোতে আপনি তো খেলাগুলো দেখেন সবসময়, ক্রিকেটের মোটামুটি সবসময় নজর রাখেন, এখানে টস কতটুকু কাজে দেয়? টসটা আসলে সবসময় টেস্টে যারা মানে যদি একটু ব্যাটিং সহায়ক পিচ হয়, সামান্য ব্যাটিং কম্পারেটিভলি তুলনামূলক যদি 51% ব্যাটিং সহায়ক হয়, তাহলে ব্যাটিং আগে নেওয়াটা সবচেয়ে মানে একটা ওয়াইজ ডিসিশন। কেন? 4th ইনিংসে ব্যাটিং করাটা সবসময় কষ্টকর। যদিও বাংলাদেশ পাকিস্তানের সাথে মানে পরের ইনিংসগুলো খেলে জিতেছে, কিন্তু এই ঘটনাগুলো সাধারণত খুব কম ঘটে। পুরো টেস্টের ইতিহাস দেখা গেলে দেখা যাবে যে পুরো টেস্ট ইতিহাসেই
যারা আগে ব্যাটিং করেছে কম্পারেটিভলি অল্প হলেও যারা আগে ব্যাটিং করে তারা এগিয়ে থাকে টেস্টে। তো সেক্ষেত্রে এখানেও যেটা হচ্ছে স্পিন ট্র্যাকের পাশাপাশি মানে স্পিন ট্র্যাক পাশাপাশি হয় কি ব্যাটিং সহায়ক হয়। স্পিন ট্র্যাক হলে একটু সাধারণত ব্যাটিং সহায়ক হয় শুধুমাত্র মিরপুর ছাড়া, মিরপুর বাদে অন্য দেশে যেগুলো হয় সেগুলো সাধারণত স্পিন ট্র্যাক হলে মানে একটু স্লো পিচ হলে ব্যাটিং করাটা পেস বোলিং এর ক্ষেত্রে একটু সহজ হয়, স্পিনে একটু টাফ হয়, ঠিক আছে, বাট রান হয়। ফার্স্ট ইনিংস এভারেজ যেহেতু 300 মানে 47 বা 350 মতো, তো সেখানে ব্যাটিং আগে নেওয়াটাই হচ্ছে আমি মনে করি ওয়াইজ ডিসিশন হবে, যদি যেই টসে জিতবে বাংলাদেশ আর ইন্ডিয়া যেই জিতবে। আর মানে কালকে টস হওয়ার পর মানে মূলত বাংলাদেশের আসলে টসে যদি জিতে, হ্যাঁ, বাংলাদেশের সিদ্ধান্তটা কি করা উচিত? বললাম এইমাত্র তো বললাম আমি, এইমাত্র বললাম যে টস ব্যাটিং আগে করলো যেহেতু ভালো, এবং টসটা যদি হয় টসে যেই জিতবে তারই বাংলাদেশ হলে বাংলাদেশ আগে ব্যাটিং নেওয়াটাই সবচেয়ে, আমার মতে এটা আমার পার্সোনাল মতামত, আগে ব্যাটিং নেওয়াটাই উচিত। ইন্ডিয়া পাকিস্তানের সাথে কি হচ্ছে বলে যাওয়া ব্যাপার, ওই কন্ডিশন আর এই কন্ডিশন সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা ভাইয়া, এই টেস্টে আজ পর্যন্ত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অলরেডি 13টা ম্যাচ হয়েছে। এই 13টা ম্যাচের রেজাল্ট আপনি বললেন 11 ভার্সেস বাকি দুইটা ড্র। হ্যাঁ, আচ্ছা, এখানে সবচেয়ে রান কে বেশি করেছে? এই সবচেয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বেশি রান করেছে লিটল মাস্টার সচিন টেন্ডুলকার, 820 রানের মতো এরকম করেছে। আর হচ্ছে সেকেন্ডে আমাদের জন্য একটা খবর হচ্ছে, সেকেন্ড হচ্ছে বাংলাদেশের মুশফিকুর রহমান তো রানিং। তারপর মানে ইন্ডিয়া বাংলাদেশ যায় যে ততগুলো ম্যাচ হয়েছে ততগুলোর ভিতরে মুশফিকুর রহিম হচ্ছে সেকেন্ড, এটাও একটা গর্বের বিষয়। আর পাশাপাশি উইকেটটা বলে দিই, উইকেটের ক্ষেত্রে হচ্ছে জহির খান সবার উপরে, এরপরে ঈশান শর্মা, এরপর হচ্ছে রবিচন্দ্র অশ্বিন, এরপর বাংলাদেশের সাকিব আল হাসান। তো একটু ফাইট দিতে পারবো আমরা। আর ওদের যে প্লেয়ার গুলো ছিল মানে যেগুলো হাইস্ট, টেন্ডুলকার, জহির খান, ওদেরকে আমরা সমীহ করতাম। এখন যেহেতু ওরা নাই, আমরা যদি আগে থেকে মনোবল বাড়াই এবং রান করতে পারি ভালো, ইনশাল্লাহ তো একটা ফাইট দিতে পারবো। না যদি ফাইট দিলেও আমি খুশি ইনশাল্লাহ। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টেস্টের ব্যাপারে আমাদের যে আজকে ভিডিওটা ছিল এখানে শেষ করছি। শেষ করার আগে একটি কথা, সেটি হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশ কত রান করতে পারে কালকে, আর যদি ইন্ডিয়া ব্যাটিং করে ইন্ডিয়া কত রান করতে পারে, এবং বাংলাদেশের ক্ষেত্রে কে সর্বোচ্চ রান করতে পারে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কে সর্বোচ্চ রান করতে পারে, সবগুলো কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।